99% লোক গ্রহের ফেরে বিভিন্ন দিকে জীবনে উত্থান পতনের মধ্যে থাকে। কলিতে কিন্তু নক্ষত্রই আগে ফল দেয়। শনি আপনাকে জীবনে যা দিয়ে যাবে তার জীবনে কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না। জুন মাসের আগে 2026 সাল শুরুই হবে না। মীন রাশিতেই চন্দ্রের অবস্থান, এখন ট্রানজিটে ওখানে আছে শনি। তাদের সমস্যা শুরু হয়ে গেছে। কোনো গ্রহই খারাপ নয়, 12 রকম কালসর্প যোগ আছে। পিতৃবিয়োগ বা মাতৃবিয়োগ এইরকম বড় ইনসিডেন্ট কখন হয়, কোন ট্রানজিটে হয়? আমরা কিন্তু বাবা মা কোনোদিনও চুজ করে আনতে পারি না। সবাই মন্ত্রপাঠ করার জন্য জন্মায়নি। জ্যোতিষশাস্ত্র ভাগ্য বদলায় না। তার মধ্যে সেই কষ্টটা নেই বলে শনি তো তাকে খারাপ ফল দেবেই। শনি চায় কি? সততা। 12th হাউস আমাদের কিন্তু বেড রিলেশনকেও দেখে। গ্রহকে একটা মানুষ কখনো কন্ট্রোল করতে পারে? আর মাঙ্গলিক কোনো দোষই নয়। আপনি যেরকম কর্ম করেছেন সেরকমই আপনি হবেন। মানে 5 টাকার শেকড় কেন, শুনতে খুব অবাক লাগলে 5 পয়সাও খরচা নেই এমন রেমেডিও জ্যোতিষে আছে। আমি এই চুরি পড়ার পর আমার ভাগ্য বদলে গেছে। বহু সম্পর্ক না এই সময় বাজে সম্পর্ক, হ্যাঁ, ভেঙে গেছে। শনি কিন্তু তাদেরকে বাঁচিয়ে দিয়ে হয়, বসে থাকলেও ঘরে হয়। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত ঘোষ মহাশয়। নমস্কার স্যার। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, আপনি তো রীতিমতন আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার স্বনামধন্য একজন অ্যাস্ট্রোলজার। এটা কত বছর ধরে আপনি প্র্যাকটিস করছেন? এটা আমি 12 বছর ধরে প্র্যাকটিস করছি। কি এমন দেখলেন অ্যাস্ট্রোলজির মধ্যে যে আপনি এটাই এলেন? দেখুন, এটা তো এক কথায় ওরকমভাবে বলা যায় না যে অ্যাস্ট্রোলজির মধ্যে কি দেখলাম। সবার প্রথম বুঝতে হবে যে জ্যোতিষ শাস্ত্রটা কী। জ্যোতিষ শাস্ত্রটা কী এটা বুঝতে গেলে দেখুন, যে কোনো জিনিস যদি আপনি তৈরি করেন, শুরু থেকেই যদি তৈরি করেন, তো কিছু কিছু উপাদান লাগে, কিছু কিছু উপকরণ লাগে। সেই উপাদান বা উপকরণগুলো ছাড়া আপনি একটা জায়গাকে তৈরি করতে পারবেন না। তো অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিটা না খুব একটা ইন্টারেস্টিং বিষয়। কি বিষয়? এই শাস্ত্রটা এলো কোথা থেকে? এটা তো একটা শাস্ত্র, একদম। অ্যাস্ট্রোলজি একটা শাস্ত্র। লোক বিভিন্ন রকম বলে। কেউ বলে এটা বুজরুকি, কেউ বলে এটা সায়েন্স, কেউ বলে না এটা অকাল্টের বিষয়। কিন্তু এই শাস্ত্রটা এলো কোথা থেকে এটা কিন্তু কেউ খোঁজার চেষ্টা করে না। তো আপনি যেহেতু প্রশ্নটা করলেন, আপনাকে বলি, আসলে এটা হচ্ছে বিজ্ঞান। এখানে বিজ্ঞান আছে। কি বিজ্ঞান আছে? বিজ্ঞানের একটা খুব হেভি পার্ট আছে, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, অঙ্ক। অঙ্ক ছাড়া ক্যালকুলেশন মেলে না। এখানে বিজ্ঞান আছে। ঋষিমুনিরা যখন তৈরি করেছিলেন তখন তারা অঙ্ককে এখানে সবার প্রথমে রেখেছিলেন, অর্থাৎ বিজ্ঞানকে রেখেছিলেন। তারপর যেটি রেখেছিলেন তারা, সেটা তাদের আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ। তার সাথে রেখেছিলেন দর্শন, জীবনের বাস্তব কিছু দর্শন, এবং তার সাথে রেখেছিলেন ব্যক্তিগত জীবনের কিছু নির্দিষ্ট কিছু বাস্তবের সাথে মিল আছে এরকম কিছু বিষয়, কিছু ঘটনা। সেগুলোকে তারা দিনের পর দিন এই 4টে বিষয়কে নিয়ে নাড়াঘাটা করে একটার পর একটা সাজাতে দেখেছে যে হ্যাঁ, এই ঘটনাকে এইভাবে ক্যালকুলেশন করলে, বিজ্ঞান, দর্শন, আধ্যাত্মিকতাকে এক জায়গায় আনলে পরে একটা কিছু বিষয় তৈরি হচ্ছে। এবং যেখান থেকে কিন্তু উৎপন্ন জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র কিন্তু হঠাৎ করে উবে আসেনি। একদম। আজকে প্রায় 7,500-8 হাজার বছরের পুরনো একটা শাস্ত্র। এই শাস্ত্রটার অনেক কিছু আছে। আমি ভেরি রিসেন্টলি বলছি, একজন পুলিশ আছেন, আমি নাম করলাম না, বাচ্চা অবশ্যই, 30 বছর 32 বছর বয়স, সে আমাকে ফোন করে বলছে আমার অ্যাস্ট্রোলজিতে ন্যাক আছে। আমি বললাম আচ্ছা। বললো যে আপনি শেখাবেন। আমি তার আগে তো দেখতে হবে যে আপনার চার্টে সেটা কতটা সাপোর্ট করবে, আপনি শিখতে পারবেন কি না। বলছে যে অ্যাকচুয়ালি স্যার, আমাকে বলছে স্যার, বলছে যে অ্যাকচুয়ালি স্যার আমি না অ্যাস্ট্রোলজি কিছুটা বুঝি। আমি কী করে বোঝেন? বললো বিভিন্ন মারফত আমি শেখার চেষ্টা করেছি, ফেসবুক, ইউটিউব বিভিন্ন রকম দেখে, কিছু মানুষের সাথে করে। তো আমি একটা জিনিস দেখেছি, জানেন, আমি যে পুলিশে আছি সেটা কেন আছি? কেন আছেন? বলছে যে মঙ্গলের জন্য আছি। মানে সেই মানুষটার ওইখান থেকে বিশ্বাসটা এসছে যে আর্মি বা পুলিশে যেতে গেলে মঙ্গল গ্রহটাকে কোথাও একটা দরকার। এবার কতটা সে কি বুঝেছে জানি না, কিন্তু তার জন্মচাটে এবং তার কর্মজীবনে যেহেতু ম্যাচ করেছে, যেহেতু সে পড়াশোনাটার সাথে এক্স্যাক্টলি, যেহেতু সে পড়াশোনাটার সাথে আছে, তার বিলিফটা বেড়ে গেছে। সে বলছে আমি তো এরকম বিভিন্ন ব্যারাকে ঘুরি, এই করি, তাহলে কী করবো? ঠিক আছে, হবে, সেটা দেখতে হবে, জানতে হবে। তো সবার প্রথমে হচ্ছে যেটা আপনি বললেন যে জ্যোতিষশাস্ত্রটা কিন্তু এইভাবেই এসছে, এই শাস্ত্রটা এইভাবে এসছে। এবার আপনার প্রশ্ন ছিল যে জ্যোতিষশাস্ত্র মানুষ কিভাবে তার জীবনে কাজ করায়। একদম। কিভাবে কাজ করায়? দেখুন, একটা কথা আপনাকে বুঝতে হবে, জ্যোতিষশাস্ত্র নিয়ে না বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বলে। বিভিন্ন লোকের মিথও আছে, অনেক মিথ আছে, এবং বিভিন্ন লোক, কিছু লোক এটাকে বিশ্বাসই করে না। যারা বিশ্বাস করে না তাদের কথা আমি ছেড়ে দিলাম। কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে, একটা সময় মারাত্মক বিশ্বাস করেছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা আস্থা হারাচ্ছে।
ভরসা হারাচ্ছে দুটো কারণে। এক, এই জ্যোতিষশাস্ত্রকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন, আমি খুব ব্যক্তিগত আমার অভিজ্ঞতা থেকে বলছি, দেখেছি একটার পর একটা জীবনের ইভেন্ট কমপ্লিট করার জন্য ব্যবহার করে, কিন্তু জ্যোতিষশাস্ত্র ভাগ্য বদলায় না, কোনো অবস্থাতেই জ্যোতিষশাস্ত্র ভাগ্য বদলায় না। জ্যোতিষশাস্ত্র জীবনকে একটা সঠিক পথে চ্যানেলাইজড করে। তাহলে মানে আপনার কথায় কি জ্যোতিষ শাস্ত্রের আপনি ক্যালকুলেট করে মানুষের ফিউচারে কি হবে সেটা বলে দিতে পারবেন? হ্যাঁ, শুধু সেটা নয়, কিছু কিছু প্ল্যানেটের কিছু কিছু প্রবলেম থাকে। আপনি আজ পর্যন্ত জীবনে যা যা কাজ করেছেন, আপনি আজকের দিনে দাঁড়িয়ে যা করছেন এবং আপনি অতীতে যা যা করেছেন, সব আপনি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হতে 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 এসছেন। আপনি বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে 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 এসছেন। সচিন তেন্ডুলকর আসেনি, সচিন তেন্ডুলকর একবারই ক্রিকেট জগতে এসছে, একবারই সেখান থেকে বেরিয়েছে। এইগুলোই তো হচ্ছে আসল কাজ, যে তার প্ল্যানেট তার জন্মছকে ঠিকঠাক মতো তাকে ওয়েটা করেই দিয়েছে। 99% লোক গ্রহের ফেরে বিভিন্ন দিকে জীবনে উত্থান পতনের মধ্যে থাকে, খুব কম 1% লোক ঠিকঠাক হইতে যান। আজকে একটা কথা বললে খুব অবাক লাগবে আপনাকে, কি জানেন? অনেকে একটা প্রশ্ন করে যে জ্যোতিষের কাছে যাব, জ্যোতিষ দেখে দেবে, তারপর ঘরে চুপচাপ বসে থাকলে আমাকে কি সেই কাজটা কেউ করে দিয়ে যাবে? জ্যোতিষ বলে দিল মানে হবে? এবার আমি যদি বলি হ্যাঁ হবে, কেন বলে দিচ্ছি শুনে নিন। বহু মানুষ আছে জীবনে সরকারি চাকরি যায়নি, জীবনে সরকারি চাকরির জন্য পরীক্ষাই দেয়নি, প্রিপারেশন নেয়নি, তার বাবা বা মামা মারা গেছে, রেলে চাকরি করছে। আপনি যে কোনো রেলের কারশেডে, যে কোনো রেলের যে কোনো দপ্তরে যান, সেখানে আপনি 1% লোক পাবেন যারা রেকমেন্ডেড, যারা ডাইহার্ডনেস কেসে চাকরি পেয়েছে, তারা জীবনে চেষ্টাই করেনি। কি করে পেল? ছিল লাকে। ইয়েস, তাহলে সে কি করে পেল? সে তো জীবনে চেষ্টাই করেনি। হয় বসে থাকলেও ঘরে হয়, সবার হয় না। 1%, 99% মানুষের হয়তো হয় না, এই 0.001% হয়, সেটাই অনেক সংখ্যা। আপনি যে কোনো রেলের কারশেডে চলে যান, আপনি গিয়ে জিজ্ঞাসা করুন যে আচ্ছা এখানে দাদা কেউ আছে এরকম যিনি রেকমেন্ডেড চাকরি পেয়েছে, কারোর রেকমেন্ডেশনে পেয়েছে বা মারা যাওয়ার ক্ষেত্রে পেয়েছে, বলবে হ্যাঁ 4-5 জন আছে। তার কাছে গিয়ে এবার জিজ্ঞাসা করুন, সে কিচ্ছু জানে না, সে জীবনে পরীক্ষাই দেয়নি রেলের। কি করে পেল? বসে থেকেই তো পেল। আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যদি ডেস্টিনি পুরোটা আমরা নিয়েই আসি, তাহলে স্টোন কি করে ভাগ্য বদলাবে? দেখুন, স্টোনটা হচ্ছে কালার থেরাপি। এবার জ্যোতিষশাস্ত্রে শুধুমাত্র স্টোন বলে নয়, বিভিন্ন রকমের রেমেডি আছে। কে কতটা কি রেমেডি ইউজ করে জানি না। প্রকৃতির যে রেমেডিগুলো আছে, মানে প্রকৃতিকে, পঞ্চতত্ত্ব যেটা, হ্যাঁ পঞ্চতত্ত্ব, এটা 5 এলিমেন্ট। প্রকৃতির যে রেমেডি আছে, শুনলে খুব অবাক লাগবে। আপনি যে ল্যাটিটিউড লঙ্গিটিউডে বসবাস করছেন, আপনি ব্যাঙ্গালোরে আছেন, আপনাকে এখানকার ল্যাটিটিউড লঙ্গিটিউড অনুযায়ী আমি যদি রেমেডি দিই, আপনার কাজ করবে না। আচ্ছা, কোনো দিন কাজ করবে না, কোনো দিন কাজ করতে পারে না। এটা খুব বাস্তবভাবে আপনি চিন্তাভাবনা করে একটু ভাববেন আমি যে কথাটা বললাম। আপনার আজকের ডেটে আপনি জন্মেছেন এখানে, চলে গেছেন আমেরিকা, সমস্যাটা কোথা থেকে হচ্ছে? সব থেকে একটা জিনিস বুঝতে হবে, গ্রহরা তো ট্রানজিট করে। আজকের ডেটে ট্রানজিটের ডিগ্রি কলকাতার ওপর যা স্যাটার্নের, আমেরিকার ওপর তাই নয়। তো স্যাটার্নের যেই মুহূর্তে এই ট্রানজিট মীন রাশিতে ট্রানজিট করে আছে, এটা গোটা বিশ্বে করে আছে, কিন্তু ডিগ্রি কলকাতার যা ডিগ্রি স্যাটার্নের, আমেরিকার এখন সেটা নয়। স্যাটার্নের এনার্জি এক জায়গায় এক একটা রকম। আপনি ইউকে থেকে আমাকে ফোন করলেন, বললেন যে দাদা আমার এরকম প্রবলেম, ধরে নিলাম স্যাটার্নের প্রবলেম। আমি যদি এখানকার রীতিনীতি মেনে তাকে স্যাটার্নের প্রতিকার বলি, কাজ করবে না। আচ্ছা, করবে না, এটা আপনি বাস্তবভাবে ভাবুন না, আমি তো বলে দিচ্ছি, করবে না, করবে না। আপনি কলকাতায় বসে আজকের ডেটে যে জামা কাপড়টা পরে রাস্তায় হাঁটবেন, আপনি নিশ্চয়ই সেটা পরে কখনোই এখন সিমলা কুনুমালানিতে হাঁটতে পারবেন না, পারবেন না তো। তাহলে মানুষ সামান্য বাইরে গেলেই জামা কাপড় চেঞ্জ করে নেয়, শীতের জায়গায় যাচ্ছি রে, গরমের জায়গায় যাচ্ছি, সেরম মতো লাগেজ প্যাক করছে। তো স্টোন কেন? যে কোনো রেমেডি, শুধু স্টোন নয়, যে কোনো রেমেডিই কাজ করবে না। আপনাকে একদম পার্সেন্টেজ যদি জিজ্ঞাসা করি, স্টোন কত পার্সেন্ট সত্যি কাজ করে? দেখুন, স্টোন যদি খুব অ্যাকুরেট হয়, স্টোনের কালার আছে, স্টোনের ঘনত্ব আছে, রত্নের কালার আছে, ঘনত্ব আছে, ক্লিয়ারিটি আছে, ট্রান্সপারেন্সি আছে, কোন গ্রহটা কোন রাশিতে খারাপ, কোন নক্ষত্র পেয়েছে। কলিতে কিন্তু নক্ষত্রই আগে ফল দেয়, এবং সবাই জানে যে কলিতে রাহু কিং, রাহুকে কলির কিং বলে। তো ঠিক মতো স্টোন ঠিকঠাক ওয়েটের যদি পরা যায়, 80% কাজ করে। এতটাই কাজ করে। মানে যদি অন ক্যামেরা আমাকে বলতে হয়, অনেকে বিশ্বাস করবে না, অনেকে করবে না, আমি এই চুড়ি পরার পর আমার ভাগ্য বদলে গেছে।
এটা আমি প্রত্যেককে বলি, আমার বন্ধু বান্ধব সকলেই জানে, এই চুড়িটা পরার পর। আচ্ছা, আমার যখন বাবা মারা যায় তখন আমার খুব একটা খারাপ অবস্থা চলে আসে। প্র্যাকটিস করি ন্যাচারালি, বুঝতেই পারছেন, হঠাৎ করে। আর বাবা আমার মারা যায় একদমই হঠাৎ, মানে বিকালবেলায় আড্ডা মারতে গিয়ে মারা যায় বন্ধু বান্ধবদের সাথে, কার্ডিয়াক অ্যারেস্ট। খুব প্রবলেমে পড়ি। তো তখন আমি আমার আরও যে সমস্ত স্যারেরা আছে তাদের সাথে ডিসকাস করে আমি চুড়িটা পরি। সাডেনলি এমন লাইফ আমার ঘুরে গেছে, এবং টিল নাও আজকের ডেট অবধি আপনারা এটা বিশ্বাসই করবেন না, আমার প্রচুর ক্লায়েন্ট আছে যাদেরকে আমি সবসময় বলি যে আমার হোয়াটসঅ্যাপ যেটা, সেখানে আমাকে কথা বলবেন, দয়া করে ফেসবুকে কোনো রকম কমেন্ট করবেন না, ভালো খারাপ কিচ্ছু না। ভালো হলে না অনেকে বলে যে এটা পয়সা দিয়ে করানো, আমার দেখতে পাবে না, কিন্তু তারা প্রত্যেকে স্টোন কেন, স্টোন ছাড়াও আমি বিভিন্ন রকমের রেমেডি দিই। তাবিজ কবজ আমি দিই না, তন্ত্রর ব্যাপার আমি বলতে পারবো না। তো তার সাথে আপনাকে আরও একটা কথা বলি, পূর্ণাঙ্গ যে কুষ্টি আগেকার দিনে হতো না, গাছ রোল করে করে, এখন তো খাতায় অনেকে করে রাখার জন্য, ওটা কিন্তু আমি তৈরি করি এবং হাতে, কোনো কম্পিউটারাইজড না। কিন্তু কম্পিউটারাইজ ডিজিটালের থেকে হাতে বলছেন ভালো হয়? অবশ্যই তাই। কিন্তু এখনকার সফটওয়্যারে যে বলছে এআই এসে গেছে, আরো বেশি অ্যাকুরেট তারা ফল দিচ্ছে। না, কি করে দেবে? অঙ্কটা কোথায় আপনি বলুন না। আপনি সামান্য হুগলি বানানটা মেরে দেখবেন তো, হুগলি কি স্পেলিং নেয় সিস্টেমে? হুগলি বানানটা কি নেয়? HWGHLY নেয় না তো। আচ্ছা, ওটা নেয় না, অনেক সফটওয়্যার নেয় না, আমি দেখেছি অ্যাস্ট্রোলজির অনেক সফটওয়্যারে যখন প্লেস মারতে বলে তখন হুগলি এই স্পেলিংটা নেয় না। তখন তো আবার ম্যানুয়াল সেগমেন্টও থাকে যেখানে লংগিটিউড ল্যাটিটিউড দিয়ে আপনি করতে পারেন। এক্স্যাক্টলি, আমি সেই কথাটাই বলছি। তো তার মানে আপনাকে, আর হাতেরটা কি হয়, হাতেরটা সম্পূর্ণ অঙ্ক, ডিভিশনাল চার্টগুলো অনেক বেশি হয়। এবার আপনি বলতেই পারেন যে হাতেও তো ভুল হতে পারে, অবশ্যই ভুল হতে পারে, কিন্তু সেটা মেলানোর পদ্ধতি আছে। কিন্তু যদি পরে আমি ফোনেই করি আর যদি আমার বেসিকটা জানা না থাকে, তাহলে ভুল হলো না ঠিক হলো সেটাও মেলাতে পারবো না। তা আপনার কাছে যারা আসে তাদেরটা কি ইনস্ট্যান্টলি হাতেই বানান নাকি আবার অ্যাপেই বানান? না, হাতেই বানাই আমি, ইনস্ট্যান্টলি বানাই না। মানে এটা কিন্তু আমি পূর্ণাঙ্গ জন্মকুষ্টি বলছি, যেগুলো বড় হয় গাছ কুষ্টি। তো এটা আমার বানাতে 7 থেকে 10 দিন সময় লাগে এক একটা কুষ্টি। এটা খুব কস্টলি হয় নিশ্চয়ই? না, আমার কাছে খুব একটা কস্টলি নয়। কে কি টাকা নেয় আমি জানি না, আমার কাছে ভীষণ কম। আমাকে আরেকটা জিনিস বলুন, সেটা হচ্ছে তার মানে এই যে কোনো একজন সন্তান জন্মালো, তো তার মা বাবা যদি সেই সময়ই তার কুষ্টিটা বানিয়ে ফেলে, তাহলে তো তার সারা জীবনের টোটাল যে পাথটা, সেটাও তো প্রপার সে গাইড পাবে। কোন সময়টা দেখুন, কুষ্টিটা করা থাকলে কি হয়, মানে পূর্ণাঙ্গ জন্ম কুষ্টি, ধরুন আপনি একটা সময় একটা সার্টেন টাইমের পর, এজের পর কোথাও একটা প্রবলেমে পড়লেন, কুষ্টিটা খুললেন, দেখবেন ওই টাইমটা লেখা আছে, আপনি অনেকটা রিলিফ হয়ে গেলেন যে চলো আমার এই সময়টা এরকম ছিল, তোর পরেরগুলো এরকম, এই ওয়েতে গেলে পরে আমার এটা হয়ে যাবে। ওই বিরাটভাবে একটা কিছু সামনে চলে এলো, তারপর কি করব না করব, সামান্যভাবে একটা কথা বলে দিচ্ছি আপনাকে। দেখুন, মানুষের জন্মছকটা কি একদম পার্মানেন্ট। জন্মছকে যা যা যোগ থাকে, বাবা যা যা থাকে, সেটা সারা জীবন ধরে ঘটে কি? সারা জীবন ধরে ঘটে না। কেন ঘটে কি আপনি বলুন না, মানে চেঞ্জ হতেই থাকছে সব। কেন হয়? ফর ট্রানজিট, গ্রহগুলো চেঞ্জ হচ্ছে। এবার কারোর ধরুন কেউ হয়তো বললো যে আমার না অমুক যোগ আছে, খুব ভালো, যোগটা আদৌ অ্যাক্টিভ হবে না অ্যাক্টিভ হবে না, জীবনে কোনো ফল দেবে কি দেবে না সেটা সে জানে না, সে না। মানে আমরা একদম লেম্যান হয়ে যদি জিজ্ঞাসা করি যে বৃহস্পতির মহাদশা ঢুকলো মানে তার ভালো হবে, না, এটা একদম ভুল কথা, একদম ভুল কথা। একদম শনি ঢুকছে মানে এবার খারাপ, একদম ভুল কথা। এটা তো ধারণাগুলো তো মানুষের আছে, এটা ভুল ধারণা আছে, ভুল ধারণা। শনি যদি আপনার জন্মছকে ঠিকঠাক জায়গায় থাকে, শনি আপনাকে জীবনে যা দিয়ে যাবে তার জীবনে কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না। মানে এতে ভয়ের কিছু নেই যে শনির মহাদশা ভয় তো ছেড়ে দিন, পৃথিবীতে যত বড় বড় মানুষ সবাই শনির মহাদশা, শনির 7.5 দাঁড়িয়েছে, এটা আমি আপনাকে লিখে দিতে পারি। কিন্তু এটা বিরাট মানুষের তো একটা ভয় আছে যে শনি 7.5 পড়লো, ঢাইয়া পড়লো, পড়বে তো। কারণ হচ্ছে মানুষ হচ্ছে সততা, নিষ্ঠা, ন্যায়, অধ্যাবসায়, এগুলোকে এখন আজকালকার দিনে ছেড়ে দিচ্ছে। এগুলোকে ছেড়ে দিচ্ছে বলে তার মধ্যে সেই কষ্টটা নেই বলে শনি তো তাকে খারাপ ফল দেবেই। শনি চায় কি? সততা, ন্যায়, নিষ্ঠা, অধ্যাবসায়, কতটা তুমি এটার জন্যে যোগ্য যেটা আমি দেব। শনি আসলে না, যে কাজটাই আমরা করি সেই কাজের তৎক্ষণাৎ ফল দিতে চাই। আচ্ছা, এই কারণে আমাদের জীবনে এত ট্রাভেল চলে আসে, এত সমস্যা। আমি কোনো মানুষকে ঠকাবো বলে যদি মনে করি, ঠকানোটা খুব সহজ হয়ে যেতে পারে, কিন্তু শনির মহাদশায় যদি এটা কেউ করলো তাহলে তাকে কিন্তু ফল পেতেই হবে, কাঁদতে হবেই তাকে। মানে সবটাই কর্মা বলছেন, সবচেয়ে কর্মা। শনির এই ব্যাপারটাই এটা। আর বৃহস্পতি কি দেয়? বৃহস্পতি কিন্তু অর্থ দেয় না, বৃহস্পতি জ্ঞান দেয়।
স্থায়িত্ব দেয়, সুখ দেয়, স্টেবিলিটি দেয়, মারাত্মক জ্ঞান দেয়। এবার বৃহস্পতি যেহেতু জ্ঞান দেয়, সেই জ্ঞানটা আপনি কোন পথে ইউটিলাইজ করবেন, কিভাবে চালাবেন, সেটাও কিন্তু আপনার জন্মছকে বৃহস্পতির ওপরেই নির্ভর করবে। আপনার 12th হাউসে বৃহস্পতি, 6th হাউসে, 8th হাউসে কার সাথে কম্বিনেশন করে বসে আছে সেটা খুব জানাটা জরুরি। কোন নক্ষত্রে আছে, রাহুর নক্ষত্রে চলে গেল ব্যাস বৃহস্পতি, শনির নক্ষত্রে গেল, বিভিন্ন ফলগুলো তখন পাল্টে পাল্টে ফলগুলো তৈরি হয়। বুধের নক্ষত্রে, জ্যেষ্ঠা নক্ষত্রে চলে গেল, হ্যাঁ যে কোনো আপনি বলুন নক্ষত্রটাকে চেঞ্জ করে নিল, ব্যাস পাল্টে গেল। বিশাখা নিজের নক্ষত্রে চলে গেল, ফল অন্যরকম দেবে। হ্যাঁ একদমই দেবে। মিথুন আর কর্কটে সেম যে নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, দুটোরই আলাদা ক্যারেক্টার। ফাইন, আমাকে বলুন এই সামনেই তো এপ্রিল ঢুকতে আসছে, তো এপ্রিল থেকে কাদের জন্য সময় ভালো শুরু হবে? দেখুন এখনো পর্যন্ত আমি যেটা বলবো সেটা হচ্ছে জুন মাসের আগে 2026 সাল শুরুই হবে না। কার এপ্রিল মে মাস নয়, জুন মাস, যতক্ষণ না পর্যন্ত স্যাটার্ন শনি বুধের নক্ষত্রে যাচ্ছে জুন মাস মোটামুটি, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু চাপ আছে। মানে যার যা ভালো হওয়ার, যে আমরা প্রথমেই শুনেছিলাম 2026 এর ভালো হবে, এর খারাপ হবে, সেটা মানে জুনের আগে কিছুতেই এই ফল পাবে না। ফলটা পাওয়া যাবে। কোন কোন রাশির জন্য ভালো হবে? দেখুন সবার প্রথমে একটা কথা বুঝে নিন, জন্মকালীন চন্দ্র যার যার ন্যাটাল চার্টে আছে তার ওপর দিয়ে যখন যখন শনি ট্রানজিট করে তাদের ভালো হয় না। আচ্ছা, শনি চন্দ্রের যোগকে 20 যোগ বলে আখ্যা দেওয়া আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। 20 যোগ যাদের যাদের আছে তারা যদি আধ্যাত্মিক দর্শনকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যায় তাহলে প্রভূত যে ভালো জায়গায় বেরিয়ে যাবে তারা। এবং কার ছিল জানেন 20 যোগ? স্বামীজির। আচ্ছা, স্বামীজির 20 যোগ ছিল শনি চন্দ্র। কোন টাইমটা পেয়েছিল ওটা? পুরো ওনার জন্মছকে ছিল পার্মানেন্ট 20 যোগ। আচ্ছা, কিন্তু আমি এখন বলছি যে ট্রানজিটে কাদের 20 যোগ এখন তৈরি হয়েছে। তো ট্রানজিটে 20 যোগটা বুঝবে কি করে? তার হয়তো পার্মানেন্ট জন্মছকে কোনো যোগটাই নেই, শনিচন্দ্রের যোগটাই নেই, শনি আলাদা চন্দ্র আলাদা, কোনোভাবেই তারা কানেকশন করেনি, কোনোভাবেই করেনি। এটা কি যদি একই ঘরে দুজনে না না, শুধু এক ঘরে নয়, শুধুমাত্র এক ঘরে নয়, যদি পরে দৃষ্টি বিনিময় হয়, মানে পুরো অপোজিট ঘরে, বা শনির দৃষ্টি গিয়ে যদি পড়ে চন্দ্রের ওপর, যদি দুজনের প্যারালালি আলাদা আলাদা নক্ষত্রে থাকে, শনি চন্দ্রের নক্ষত্রে, চন্দ্র শনির নক্ষত্রে, এইরকম যদি পরে, তখন এই যোগগুলো ক্রিয়েট হয়। তখন এই যোগ, যে কোনো যোগই অনেক রকম বিষয় দেখে, এবার কোন রাশিতে হচ্ছে এটা দেখতে হবে, বা ওই যখন চন্দ্র বা শনি একই ঘরে থাকে তখন, মানে একই রাশিতে। তো ধরুন কারোর আজকের দিনে একটা খুব পরিষ্কার কথা বুঝুন, এই শনি আছে হচ্ছে মীন রাশিতে, সবাই জানে ট্রানজিট করে মীন রাশিতে আছে। যাদের মীন রাশি তাদের তো মীন রাশিতেই চন্দ্র জন্মকালীন। আচ্ছা, তার মানে চন্দ্র যাদের মীন রাশি তাদের মীন রাশিতেই চন্দ্রের অবস্থান, এখন ট্রানজিটে ওখানে আছে শনি, তাদের সমস্যা শুরু হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে 25 মার্চ 2025 সাল থেকে যখন এটা থাকবে। হ্যাঁ একদম এক্স্যাক্ট ডেট আমি আপনাকে বলে দিচ্ছি, অ্যাজ পার 3rd জুন 2027, 3রা জুন পর্যন্ত, কারণ শনি আবার মেষ রাশিতে চলে যাবে। আচ্ছা, ততদিন পর্যন্ত মীন রাশি যাদের, তাদের ওপর চন্দ্র যেহেতু জন্মকালীন, ডিস্টারবেন্স কি ধরনের হতে পারে বলে দিচ্ছি। এবার শুধু মীন রাশিতে নয়, মীন রাশিতে তো জন্মকালীন চন্দ্রের উপরে শনি এসছে। এবার দেখুন শনির যে 3খানা দৃষ্টি আছে 3rd, 7th আর 10th হাউসে, সেখানে বৃষ রাশি আসছে। মীন রাশি থেকে 3rd যে দৃষ্টি সেটা বৃষ রাশির প্রবলেম হবে। আচ্ছা, কন্যা রাশির প্রবলেম হবে, সমসপ্তমে দৃষ্টি। এক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের সমস্যা একটু কমবে, কারণ চন্দ্রেরও সমসপ্তম দৃষ্টিটা আছে, বাকিগুলোই নেই। আর তার সাথে হবে ধনু, কারণ ওটা 10th হাউস, মীনের ঘর থেকে। মানে কি এই সময়টা মীনের সঙ্গে এই রাশিগুলোর একটা দ্বন্দ্ব বাঁধবে? না, মীনের সাথে নয়, ব্যাপারটা বুঝতে পারছেন না। চন্দ্রের উপর দিয়ে জন্মকালীন চন্দ্রের উপর দিয়ে শনি যখন যায় তখন এই যোগটা তৈরি হয়। উল্টো একই রকমভাবে জন্মকালীন শনির ওপর দিয়ে যখন চন্দ্র যায়, কিন্তু বিষয়টা হচ্ছে চন্দ্র যখন জন্মকালীন শনির ওপর দিয়ে যায় সেটা 2.5 দিনের মতো, কিন্তু চন্দ্রের ওপর দিয়ে শনি যখন যায় সেটা 2.5 বছর। তখন সময়টা অনেক বেড়ে যাচ্ছে, জীবনের ওঠাপড়াটা অনেক বেড়ে যাচ্ছে, কারণ এই জন্মকালীন চন্দ্রের ওপরে শনি থাকা অবস্থাতে বহু গ্রহ কিন্তু ট্রানজিট অবস্থায় আসে।
বৃহস্পতি আসবে, রাহু আসবে, কারণ 2.5 বছর তো মাঝখানে। অনেকটা। হ্যাঁ, কিন্তু শনির ওপরে যখন চন্দ্র যাবে তখন 1.25 দিনে খুব একটা এফেক্ট আপনি বুঝতে পারবেন না, কিন্তু এই এফেক্টটা ভীষণভাবে বুঝতে পারবেন। আপনার মতে এই সময় কোনো যদি টোটকা বা প্রিকশন বলেন? ওই তো আমি বললাম সবার আগে প্রতিকার, যে আধ্যাত্মিক পথে, আধ্যাত্মিক দর্শনে জীবনকে গড়তে হবে। ওই উল্টো পাল্টা হুজুম ভুজুম কাউকে বোঝালে বা নিজেকেও যদি বোঝাই তাহলে চলবে না, তাহলে চলবে না। সঠিকভাবে আধ্যাত্মিকতা মানে কি আমি বলবো যে ধর্ম নিয়ে? ধর্ম নয়। আধ্যাত্মিকতা মানে নিজের ভেতরের যে দর্শন, বিবেকের যে বিবেক, আমাদের তো বিবেকেরও দর্শন হয় যে এটা করবো কি করব না, কতটা করব, কি ধরনের করব, কতটা প্রয়োজন, সব থেকে বড় কথা। প্রয়োজনের বাইরে গিয়ে এখনকার দিনের মানুষ বেশি করে, কারণ ওই যে একটাই কথা আছে না, যে কলিতে রাহুই কিং, দেখবেন অনেক অনেক বেশি করে। তো সেক্ষেত্রে প্রিকশন এটা হলো প্রথম। এবার বাদবাকি যেটা হবে, মানসিক অবসাদে মানুষ ভুগতে শুরু করবে। আচ্ছা, ভীষণ ডিপ্রেশন লেভেল অনেক বেড়ে যাবে। এবার দেখতে হবে যে এই রাশিগুলো, মানে হতেই তো পারে যে এই রাশি মানে চন্দ্র যেখানে আছে, কারণ মীন রাশিটা তার লগ্ন সাপেক্ষে, লগ্নকে এক ধরে হয়তো 4th হাউস, তাহলে তার 4th হাউস ওরিয়েন্টেড প্রবলেম বাড়বে, মা ওরিয়েন্টেড প্রবলেম বাড়বে, বাড়ি গাড়ি ওরিয়েন্টেড প্রবলেম বাড়বে, এই সমস্ত বাড়বে। কারোর হয়তো দেখা যাচ্ছে যে কন্যা রাশির ঘরটা কর্মভাবে পড়েছে, 10th হাউস পড়েছে, কিন্তু ওখানে চন্দ্র আছে জন্মকালীন শনি, তার কর্মজীবনে খুব হ্যাকেল্ট পড়বে, আপস অ্যান্ড ডাউন হবে, সে বারবার ডিপ্রেশনে চলে যাবে, বারবার ফ্রাস্ট্রেটেড হবে, একাকিত্বে ভুগবে। এবার যাদের ধরুন মীন রাশি মীন লগ্নই, হয়তো অনেকের লগ্ন চাঙা মীন রাশি মীন লগ্ন, সেখানে মানে লগ্নেতেও আছে, ডবল চন্দ্রতেও আছে, সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে বৃহস্পতির অবস্থান তার ব্যক্তিগত জন্মচাটে কোথায়। যদি বৃহস্পতির অবস্থান ভালো হয় তাহলে তাকে এই সময় মারাত্মক জ্ঞান দিয়ে যাবে, যে জ্ঞান তাকে আগামী দিনে খুব খুব সাফল্য দেবে। আচ্ছা, এর মধ্যেও কাদের শনির 7.5 চলছে, এর মধ্যেও কাদের শনির মহাদশা চলছে, বিভিন্ন এই সমস্ত বিষয়ে বিভিন্ন রকম ফল দেবে। কিন্তু এক কথায় বলা যেতে পারে, এই যে 4টে রাশি আমি মূলত বললাম, মীন রাশি, বৃষ রাশি, কন্যা আর ধনু রাশি, মীন রাশির সমস্যা অনেক বাড়বে, কন্যার অনেকটা কম, বাকি দুটোর মোটামুটি মিডল। এদের প্রত্যেকেরই কিন্তু এখন সমস্যা শুরু, মানে সমস্যার মধ্যেই আছে অলরেডি। তারা বারবার ফ্রাস্ট্রেটেড হচ্ছে, ডিপ্রেসড হচ্ছে, হওয়া কাজ আটকে যাচ্ছে, ভেস্তে যাচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে, সর্বোপরি ডিলে হয়ে যাচ্ছে। সব থেকে আনন্দের কথা হচ্ছে বহু মানুষের বিয়ে ভেঙেছে। মানে এটা আনন্দের কথা, মানে দুঃখের কথা বলুন না, আমি বলছি সব থেকে আনন্দের কথা কেন বলছি শুনুন, কারণ হচ্ছে যে বহু সম্পর্ক না এই সময় বাজে সম্পর্ক, হ্যাঁ, ভেঙে গেছে, শনি কিন্তু তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। এই জন্য এটা খুব ভালো। মানে এই বছর আপনারা কেন, সাধারণ মানুষ এসব খবর রাখেন না, আমরা রাখি, যে দীর্ঘদিনের প্রেম, বাড়ির লোক বলছে যে না ওই ছেলে বা ওই মেয়ের সাথে আমি বিয়েটা দেবো না, কিন্তু তারা ছাড়বে না, সম্পর্ক তাদের কেটে গেছে, তারা বেঁচে গেছে, মানে কোথাও জীবনটা বেঁচে গেছে। শনি তো এটাই চায়, যার শনি খুব ভালো, খুব মানে লগ্ন সাপেক্ষের একটা তাকে সাপোর্ট করে, এরকম প্রচুর খবর আমার কাছে আছে। বিয়ে ভেঙে গেছে পর্যন্ত, মানে সেই ছেলে বাইরে চলে গিয়ে বলছে যে এখন আমাকে কিছুদিন সময় দিতে হবে, এবং 5 বছর 6 বছরের তাদের সম্পর্ক, বাড়ির প্রচুর লোক বলেছে না এই ছেলেকে বিয়ে করিস না, আমার নিজের পরিচিত। মানে এটা তো ভালোই। এবার হ্যাঁ, অনেক সার্টেন ঘটনাও ঘটেছে, বহু মানুষের প্রিয়জনও চলে গেছে। দেখুন সবটাই শনির এফেক্ট, মানে এই রাশির ওপর দিয়ে সবটাই শনির এফেক্ট, কিন্তু শনি খারাপ না, কোনো গ্রহই খারাপ নয়। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে বহু মানুষের মধ্যে কিন্তু এই জিনিসগুলো কাজ করে, যে রাস্তায় যেতে যেতে বা বাস স্ট্যান্ডে আমরা দেখি যে বাড়ির ঠাকুরের মন্দির, ভয়ে তাকায় না, এগুলো কি মানা উচিত বা সত্যি তাকালে কি খারাপ? এক কথায় কুসংস্কার, জ্যোতিষটাকে কুসংস্কারে পুরো ঢেকে বা ইনফ্যাক্ট বড় ঠাকুরের প্রসাদ অনেকে খায় না, এইগুলো কুসংস্কার। যে খায় না তাকে 4 দিন না খাইয়ে খেতে দিন, খেয়ে নেবে। যে খায় না তাকে 4 দিন কিছু খেতে দেবেন না, তারপর খিদের চোটে সে কী খাচ্ছে সে আর বুঝতে পারবে না। এগুলো কুসংস্কার, মানুষ পেয়ে এগুলো অভ্যস্ত হয়ে গেছে কুসংস্কার, মানে কুসংস্কার থেকে বেরোতে পারছে না। সামান্য একটা কথা বলি, মাঙ্গলিককে লোকে দোষ বলে, জ্যোতিষশাস্ত্রে যা আছে সব যোগ, কোনো দোষ বলে কিছু নেই। কেন মাঙ্গলিক, কেন খারাপ, কেন মঙ্গল কথাটার সাথে মাঙ্গলিক এসছে? কিন্তু মাঙ্গলিকের যদি আমি ডিটেলটা একটু জিজ্ঞাসা করি আপনাকে, সত্যি বলে যে হাজবেন্ডের যদি ওয়াইফের মাঙ্গলিক থাকে হাজবেন্ড নাকি মারা যায়? না, কখনো হয় না। এগুলো মিথ্যে বলছেন, এগুলো মিথ, এক একটা মিথ, মিথ্যে,
কুসংস্কার। মাঙ্গলিক কথাটাই তো মাঙ্গলিক। তাহলে মাঙ্গলিক কাটাতে হয় কেন বিয়ের সময়? কিচ্ছু কলা কাটে না। গাছের দেখুন, সঙ্গে এটা বিয়ে বললে খুব দিচ্ছে। খারাপ হবে, হয়তো মাঙ্গলিক কেউ কাটাতে পারেনি আজ অব্দি, ওসব বাজে কথা। মাঙ্গলিক তো ব্রাহ্মণরা যে রিচুয়ালটা যে করে বিয়ের আগে, কি করে, কি করে মাঙ্গলিকটা কাটবে? দেখুন, মাঙ্গলিক হয়তো কাটানো যায়, আমি মেনে নিলাম কাটানো যায়। কিভাবে বুঝবো আমার কেটে গেল? আমাকে বুঝিয়ে দিতে হবে। আমাকে আজকের দিনে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতে হবে মাঙ্গলিকটা কেটে গেল। তার চার্ট থেকেও তো সেটা সরবে না। না। কি হবে তাহলে? গ্রহকে একটা মানুষ কখনো কন্ট্রোল করতে পারে? তা আপনারা যদি একটা স্টোন দিয়ে গ্রহকে কন্ট্রোল করে দিতে গ্রহকে পারেন। আমরা কন্ট্রোল করি না, এটা ভুল কথা। আমরা কন্ট্রোল করি না, আমরা কন্ট্রোল করি না, আমরা ওয়ে আউটটা বার করি। আমরা কিন্তু কখনো বলবো না আপনাকে যে আপনি স্টোনটা পরে ফেলুন, যোগ কেটে যাবে। আমরা কোনোদিনও বলি না। আমরা কেন? আমরা তোমরা এখানে ব্যাপারটাই নয়, ব্যাপারটা মাঙ্গলিক নিয়ে যে ভয় ভীতি। মাঙ্গলিক প্রথম কথাটা যোগ। এই যোগ আমি এমন এমন মানুষকে দেখাতে পারি যাদের না পজিটিভ এনার্জি, পজিটিভ ঊর্জাকে হাইলি করে রেখেছে। আচ্ছা। তারা মারাত্মক মারাত্মক জায়গায় সব সফল ব্যক্তি, সফল ব্যক্তি। অথচ তারা মাঙ্গলিক। মাঙ্গলিক কিন্তু সাংসারিক লাইফ ভালো। এখন মাঙ্গলিক তো মঙ্গলের অবস্থান থেকে দেখা হয়। কোথা থেকে দেখা হয়? তাহলে আপনাকে বলি বিষয়টা। লগ্নকে এক ধরে, লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে মঙ্গলের অবস্থান। তো এখানে যে 5টা ঘরকে আমরা দেখছি মাঙ্গলিক যোগ হওয়ার জন্য, প্রথম কথা এটা 5টা ঘর 5টা আলাদা জিনিসের বিচারের represent ঘর। করে। বিচারের ঘর, আচ্ছা। রিপ্রেজেন্ট তো পরে, বিচারের ঘর। লগ্ন থেকে আমি নিজে, চতুর্থ থেকে আমার মা, খুব ছোট করে বলছি, সপ্তম থেকে আমার স্ত্রী। শুধু আমার স্ত্রী নয়, এইখানেই আসে প্রশ্নটা, শুধু আমার স্ত্রী নয়, আসে আমার পার্টনার, আমার ব্যবসায়িক পার্টনার হতে পারে, আমার অন্য কোনো পার্টনার হতে পারে, সেই পার্টনার আসে, আমার ব্যবসা সপ্তম থেকে আসে। তার থেকেও বড় কথা, সপ্তম ভাব হচ্ছে আমাদের লগ্নের সমসপ্তম, আমাদের বৈপরীত্য চরিত্র। আচ্ছা। আমরা যে চরিত্র, আমরা যেভাবে মানুষের কাছে প্রেজেন্ট হই, সেটা আমাদের একটা, আর আমাদের ভেতরে যেটা চলে সেটা তো আমাদের বৈপরীত্য চরিত্র। আমরা সেই কারণেই তো প্রত্যেক কাজ করার আগে ইয়েস অর নো এটা নিজেদের মধ্যে আগে প্রশ্ন করি, হবে না হবে না, হলে কতটা হবে সাকসেস। সেই বৈপরীত্য চরিত্র। 8th হাউস আমার শ্বশুরবাড়ির ঘর এবং 12th হাউস আমারই ঘর, মোক্ষের ঘর। আমি এক কথায় বলছি। তো 5টা ঘর তো 5টা আলাদা বিষয়কে বিচার করার। তো লগ্নেও যে মাঙ্গলিক হবে তারও বিয়ে কেটে যাবে, বা হাজব্যান্ড চলে যাবে, বা ওয়াইফ চলে যাবে। চতুর্থেও যে হবে সেটা কখনো হতে পারে না। আপনার যে ঘরে, আপনার যদি ইলেকট্রিসিটি অফ হয়ে যায় বাড়ির, তাহলে টোটালটা অফ হয়ে যাবে। যদি কোনো পার্টিকুলার ঘরের ফিউজটা উড়ে যায়, তাহলে পার্টিকুলার সেই ঘরটা এফেক্টেড হবে, গোটা বাড়িটা হবে না। ঠিক। খুব প্র্যাকটিক্যালি আমাকে সহজভাবে বললেন, বুঝতে একদম হবে। ঠিক কথা। 2 নম্বর কথা হচ্ছে যে মাঙ্গলিক লগ্ন থেকে দেখলে হয় না। লগ্ন থেকে আমি দেখে নিলাম, এটাকে বলে নিম্ন মাঙ্গলিক। আচ্ছা। মাঙ্গলিক দেখার অনেক প্রসেস আছে। ওই শুধুমাত্র লগ্নকে এক ধরে অ্যান্টি ক্লকওয়াইজ, লগ্নে চতুর্থে, সপ্তম, অষ্টম, দ্বাদশে দেখলাম, বলে দিলাম তুমি মাঙ্গলিক, মাঙ্গলিক কাটাও, একটা ভয় পাইয়ে দিলাম বা ভয় দেখালাম, সেও ভীত হলো, হ্যাঁ এই জন্যই বিয়েটা হচ্ছে না, সব কোনো কারণ নেই। ঠিকঠাক মহাদশা পাক, ট্রানজিট পাক, যা থাকবে না থাকবে তাতেও বিয়ে হয়ে যাবে। কিন্তু সত্যি এরকম অনেকের হয় যে বিয়ে হচ্ছে না, আটকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। বলে দিচ্ছি আপনাকে। 2 নম্বর হচ্ছে এটা দেখতে হয় চন্দ্র থেকেও। চন্দ্র থেকে মঙ্গলের ঠিক ডিস্টেন্স কি, আর শুক্র থেকেও। ওকে। এবার শুক্র আর মঙ্গল এই দুটো কিন্তু সাধারণত একটা ছেলে এবং একটা মেয়ের বিবাহের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। যখনই একটা মেয়ের জন্মচাটে মঙ্গলটা লগ্ন থেকে, চন্দ্র থেকে এবং শুক্র থেকে সেম হবে, তখন খুব শক্তিশালী হবে ওই মাঙ্গলিক যোগটা। তখন কিন্তু তার সমস্যা হতে পারে। যদি 8th হাউস 7th হাউসে থাকে, 12th হাউসে থাকলে সমস্যা হবে না। 12th হাউস আমাদের কিন্তু বেড রিলেশনকেও দেখে। ওকে। সেখানে যদি সেই মেয়েটির হয় এবং তার হাজব্যান্ডের যদি অপোজিট, তার হাজব্যান্ডের যদি ভেনাস ঠিক থাকে, তাহলে তাদের যে বেড রিলেশন তাতে তারা এনজয় করবে, সেই মাঙ্গলিক খারাপ হবে না। হ্যাঁ, হয়তো কিছু রাপ ব্যাপার চলে আসতে পারে, ওগুলো পরের ব্যাপার, ওগুলো বলতে গেলে আবার লোকে অন্যরকম ভাববে, কিন্তু জাস্ট বোঝানোর জন্য বললাম। তো প্রথমত তো এইটা দেখতে হবে, তারপর দেখতে হবে যে মঙ্গলের কেন্দ্র এবং কোণ, মানে ত্রিকোণে কোন গ্রহ আছে, কিভাবে মঙ্গলটাকে ফাউন্ড করছে। কেন্দ্র মানে ফাউন্ড। আপনি একটা বাড়ি করবেন তার আগে আপনাকে পিলার দিতে হবে। একদম। তো ওই মঙ্গল গ্রহটা থেকে মঙ্গলের কেন্দ্র এবং ত্রিকোণে কি কি গ্রহ আছে,
মঙ্গলের উপচয়ভাবে কী কী গ্রহ আছে, তাদের সাথে মঙ্গলের ব্যক্তিগত সম্পর্ক কেমন, নেচার বা ক্যারেক্টারগত, মানে শত্রু না মিত্র, মঙ্গলের ওপর কোনোভাবে জুপিটার, কোনোভাবে রাহু, এদের কোনো দৃষ্টি আছে কিনা, কারণ মঙ্গল একটা হিট প্ল্যানেট, ভেনাসের দৃষ্টি পড়লো, প্ল্যানেটটার ক্যারেক্টার একটু পাল্টে যাবে, সানের দৃষ্টি পড়লো, হিট প্ল্যানেট, আর একটা হিট প্ল্যানেটের দৃষ্টি পেলো, আরও হিট হলো, রাহুর পেলো, এই দৃষ্টি কারোর আছে কি না, সেগুলো ক্যালকুলেশন করা, শুধু ক্যালকুলেশন নয়। এবার শুনুন, মঙ্গলটা একটা নক্ষত্রে অবস্থান করছে, ডিগ্রিগত একটা নক্ষত্রে অবস্থান করছে, যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রপতিরও কিন্তু আপনার জন্মচাটে একটা ভূমিকা আছে, ভীষণভাবে ভূমিকা আছে, সেও তো একটা জায়গায় অবস্থান করছে, সেই মঙ্গল তো আপনাকে ফল দেবে সেই নক্ষত্রের হাত ধরে, সেই নক্ষত্রপতির হাত ধরে, সেই নক্ষত্রপতি হয়ে গেল, মানে ধরে নিলাম আমি যে এই মঙ্গলটা কোনোভাবে জলতত্ত্বের রাশিতে পড়ে গেল। আচ্ছা, জলতত্ত্বের রাশিতে যদি পড়ে যায় কারোর, তাহলে মঙ্গল তো এমনিতেই একটুখানি ডাউন হয়ে গেল। যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রপতি জল তত্ত্বে পড়ে রইল বা বায়ুতত্ত্বে রইল, তো সম্পূর্ণ অন্য অন্য ফল দেবে, অগ্নিতত্ত্বে রইল অন্য অন্য ফল দেবে। মাঙ্গলিক মানে বিয়ে কেটে গেল, এই হলো ওই হলো, এগুলো একদম হয় না। আর মাঙ্গলিক কোনো দোষই নয়, এটা হচ্ছে আমাদের জ্যোতিষের সর্বোপরি মানে সর্বচর্চিত একটি বিষয়। আচ্ছা, একদম এবার ছোট করে বলুন, আর একটা সমস্যা নিয়ে মানুষের ভয়ে থাকে, কাল সর্পদোষ, এটাও কি ভয়ঙ্কর? না, এটাও ভয়ঙ্কর। এই আবার বলছি, এটা দোষ না, সব যোগ। আচ্ছা, সব যোগ, 12 রকম কালসর্প যোগ আছে, একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। রাহু আর কেতু যে অবস্থায় অবস্থান করে তার ভেতরে সব গ্রহ, তার যে কোনো একটা দিকে সবাই থাকবে। তো যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে তাহলে তো একটু প্রবলেম, আর যদি ক্লকওয়াইজ থাকে, যেহেতু রাহু কেতু মুভি করে এইভাবে ক্লকওয়াইজ যদি থাকে, তাহলে পরে তাদের অন্য রকমের ফল প্রদান করবে। বহু মানুষের আছে, সচিন তেন্ডুলকারেরও তো আছে, একদমই আছে। তো এখন বিচার্য বিষয় হচ্ছে যে কালসর্প যোগ, যে কোনো যোগ, আমি আবারও বলছি, বুধাদিত্য যোগ, কালসর্প যোগ, এই মাঙ্গলিক যোগ, রাজযোগ, সাপিদ যোগ, যত যোগ আছে আর কি, হর্ষবিপরীত রাজযোগ, জীব যোগ, ভালো মন্দ যা যোগ, সব কিছু কিন্তু ফল তখনই দেবে যখন সেই গ্রহগুলোর সাথে যোগটা ঠিকঠাক প্রপার ব্যাটে বলে হলেই 6টা হবে, তার আগে হবে না। এবার কারোর ধরুন কোনো যোগই নেই, এটা তো হতেই পারে না, কোনো যোগ নেই, কারণ বলতে গেলে এখন অনেক কথা বলতে হবে, অনেক মানে সবাইরই যোগ আছে, কারণ ইন্টারলিঙ্ক অনেক কিছু বিষয় আমাদের জন্ম চাটে আছে, কিন্তু হঠাৎ হঠাৎ করে কোনো কিছু পাওয়া, হঠাৎ হঠাৎ করে কিছু চলে যাওয়া, এই যে ট্রানজিটে এই যোগগুলো তৈরি হয়ে যায়। ওকে, মঙ্গল রাহুর যোগ ট্রানজিট করলো, আপনার নেই, এসে পড়লো ওই জন্মকালীনই একটার উপর একটা। সব থেকে অদ্ভুত জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি শুনুন, রাহু ধরুন যেখানে বসে আছে, যে আপনার জন্মচাটে যে হাউসে বসে আছে, তার উপর দিয়ে যদি শনি কখনো ট্রানজিট করে, 1.5 বছর খুব অবস্থা খারাপ হয় সেই মানুষের। আচ্ছা, ভীষণভাবে। শনির ওপর দিয়ে রাহু গেলেও তাই হয়, রাহুর ওপর দিয়ে শনি গেলেও 1.5 বছর তাই হয়। ঠিক আছে, এবার একদম এক কথায় আপনার কাছ থেকে একটা গুরুবিদ্যা চাইবো, সেটা হচ্ছে এই যে অনেকেই ভয়ে থাকে যে বাবার শরীরটা অনেকদিন ধরে খারাপ, অর্থাৎ পিতৃবিয়োগ বা মাতৃবিয়োগ, এইরকম বড় ইনসিডেন্ট কখন হয়, কোন ট্রানজিটে হয়? না দেখুন, এর কোনো পার্টিকুলার ট্রানজিট নেই, কিন্তু বলে যে মানে এটা ট্রানজিট দেখে বলে, শনি মঙ্গল, হ্যাঁ ট্রানজিট দেখেই বলতে হয়। পার্টিকুলার আপনাকে আমি কি করে বলবো যে মাতৃবিয়োগ বা পিতৃবিয়োগ? দেখুন, মাতৃবিয়োগ বা পিতৃবিয়োগ যেটা সাধারণভাবে দেখা যায়, মূলত 3টে জিনিসকে আমি ক্যালকুলেশন করেছি আজ পর্যন্ত। মৃত্যু বিচার করা অত সহজ জিনিস নয়, এটা আগে বলে দিচ্ছি। মৃত্যু বিচার করা অত সহজ জিনিস নয়, মৃত্যু বিচারের কিছু ব্যাপার আছে। আমি আপনার জন্মও বিচার করতে পারবো না, এটাও সত্যি কথা। আপনি এক্স্যাক্ট আমি বলে দিলাম অমুক দিনটা আপনার সন্তানের জন্য ভালো, অমুক ডক্টরকে বলে ওই টাইমে ডেলিভারি করাতে চাইলো, কিন্তু হবে না। আপনি যেরকম কর্ম করেছেন সেরকমই আপনি হবেন। কেন জানেন? একটা কথা, আপনার প্রশ্নের এই উত্তরটা আমি আপনাকে দিচ্ছি, তার আগে এটা আপনি শুনে নিন। আমরা কিন্তু বাবা মা কোনোদিনও চুজ করে আনতে পারি না, আর বাবা মাও কোনোদিনও সন্তান চুজ করে না। বাকি জীবনের সব কিছু আমরা চুজ করি, তাই তো? বাবা মা আমরাও চুজ করি না, আর আমাদের সন্তানও আমাদের চুজ করে না। সেরকমই এই যে মৃত্যু যেটা বলছেন যোগ, সেটা সাধারণত দেখুন 3 বার একটা মানুষ শনির 7.5 পাই। শনির 7.5 থেকেও বড় কথা হচ্ছে শনির 7.5 যে মিডিল ফেজ, মানে দ্বিতীয়বারের শনির 7.5-তে ন্যাচারালি লাস্ট ফেজে গিয়ে মানুষের পিতৃ বা মাতৃবিয়োগ হওয়ার সম্ভাবনা একটু থাকে। বৃহস্পতির মহাদশায় অনেকের পিতৃ
মাতৃবিয়োগ হওয়ার একটা, যেহেতু গুরু বৃহস্পতিকে আমরা রিপ্রেজেন্ট হিসেবে ধরি, হওয়ার সম্ভাবনা আছে যদি পরে 12th হাউসে হয়ে যায় বৃহস্পতি। অনেক ক্ষেত্রে চন্দ্রের একটা ছোট্ট ভূমিকা আছে, চন্দ্রও 12th হাউসে যদি পরে কোনোভাবে অগ্নিতত্ত্বে চলে যায়, মানে কারোর যদি অগ্নিতত্ত্বের ঘরে বসে, মেষের ঘর, এই ধরনের অগ্নিতত্ত্বের ঘরে বসে, সেক্ষেত্রে কিন্তু শনি বা মঙ্গল বা বৃহস্পতি এদের ট্রানজিটে কিন্তু পিতৃমাতৃ বিয়োগ দেখা যায়। কখন দেখা যায়, কোন ট্রানজিটে, ট্রানজিট তো সবসময় কোন ট্রানজিটে, এই ট্রানজিটের মধ্যে দেখতে হয় তার যে নবমপতি, মানে যার চার্টে যার পিতামাতার দেখছি তার যে নবমপতি বা যে চতুর্থপতি, তাদের মহাদশা যদি চলে তখন, যদি না চলে তাহলে প্রত্যন্তর দশায়, অন্তর্দশায় নয় প্রতি অন্তর্দশায় শনি কেতুকে পেলেও, শনি মঙ্গলকে পেয়ে ওই পতিটা, ওই ভাবাধিপতি চতুর্থ, তারা এলে পরে ডিগ্রিগতভাবে অন্য দিক থেকে কোনো একটা রাহুর দৃষ্টি এলো, কোনো হিট প্ল্যানেট দৃষ্টি দিল, এই সময়গুলোই হয়। এগুলো অ্যাজেমশন যেটা করা হয় 55-60% মিলে যায়। এইগুলো আরো অনেক রকমের ঠিক আছে, অত সত্যি অত না, সবাই আমরা তো এতটা অ্যাস্ট্রোলজি জানবো না, তো সেই জন্যই আপনারা আছেন। অনেক মানুষই কিন্তু আজকের দিনেও না, যেমন ডক্টর কিছুদিন ছাড়া চেক আপ করা, একবার ফুল বডি চেক আপ, তো সেই রকম অ্যাস্ট্রোলজি প্রেডিকশন বা অ্যাস্ট্রোলজি চেক আপও আমার ধারণা কিছুদিন অন্তত 6 মাস পরে একবার করে করা উচিত। না, অ্যাকচুয়ালি ঠিক 6 মাস পরে করা উচিত না। আমি বলবো যে জীবনকে যদি সঠিকভাবে গড়া উচিত, গড়তে চান, তাহলে প্রথমত জীবনটাকে খুব সিরিয়াস নিতে হবে এবং মনে শক্তি রাখতে হবে যে যেটা আমি শুনে আসবো সেটাই ঠিক। বহু মানুষ 4 জনকে ঘুরে বেড়ায় ওই জন্যই, কারণ সে তো স্যাটিসফাই হতে পারছে না, তার তো চাহিদা অনেক বেশি, চাহিদা যাদের, এবং যে অ্যাস্ট্রোলজার তাকে ভালো বলবে সে তার কাছে ভালো, এবং চাহিদা যার বেশি, অ্যাস্ট্রোলজি তার জন্য নয়। সে যদি খুব বাস্তববাদী হয় তবেই অ্যাস্ট্রোলজি তার জন্য। সে এসে শুনে নিল এই, এবার সে তার মতো করে ঠিক। কিন্তু আপনি কি খারাপগুলো বলে দেন মুখের ওপর? হ্যাঁ, আমি বলে দিই তো, আমি বহু মানুষকে বলে দিই। আমাকে কোন একটা ইনসিডেন্ট যদি বলেন আপনি। হ্যাঁ, আমাকে অনেকদিন আগে একজন, অনেকদিন কেন, এই দিন 4-5 আগে একদিন বলেছিল যে দাদা আমি বহুদিন ধরে একটা গাড়ি কিনতে চাই, গাড়ি আমার কেনা হচ্ছে না। আমি বললাম যে দেখুন, আপনার গাড়ি কেনা হচ্ছে না সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আপনি যে গাড়িটা কিনতে চাইছেন সেই গাড়িটা আপনি কি কিনতে চাইছেন, কারণ এটার আমার একটা বিটার এক্সপিরিয়েন্স আছে। বলছি যে আমি একটা ভালো গাড়ি কিনতে চাইছিলাম। হ্যাঁ, আপনার মোটামুটি বাজেট? বললো 20 লাখ, মানে 20 থেকে 24 লাখের মধ্যে। আলাম সেই জন্যই আপনার হচ্ছে না। আপনি গাড়ি চাইছেন না, আপনি একটা লাক্সারিয়াস কার চাইছেন। আপনি অনেকজনকে হয়তো দেখিয়েছেন, বলছে হ্যাঁ অনেককেই বলেছি, দেখেছি, ইনি আমার পুরনো কাস্টমার, মানে একটা আলোচনায় আমাকে বলছে, তো আমার কি গাড়ি হবে না? বললাম জীবনে হবে না, কারণ আপনার কাছে আজকে 14 লাখ টাকা দিয়ে আপনি তো গাড়িটা কিনতে চাইছেন না, আপনি চাইছেনই না, আপনি চাইছেন 20 লাখ। এবার 20 লাখ কবে জমবে তারপরে আপনি কিনবেন, এমনিতেও আপনার চাটে বাহন যোগ নেই। তবে আপনি যদি এই ম্যাডামের নামে কেনেন তাহলে পরে হতে পারে, ছোটোখাটো গাড়ি যদি কেনেন। অদ্ভুতভাবে সে কিন্তু গাড়ি বুকও করেছে ম্যাডামের নামে, দামি গাড়ি বুক করেছে, দামি গাড়ি বুক করেনি, কম দামি গাড়ি বুক করেছে ম্যাডামের নামে, কারণ তার ইচ্ছা দামি গাড়ি, তার জীবনে গাড়িটা নেই বলেই। একটা জিনিস বুঝতে হবে, আমার চাটে না যেটা খুব কমপ্লিকেটেড, সেটার জন্যে না আমার চোখটাও অনেক বড়, ইচ্ছাটা অনেক বেশি থাকে একটা মানুষের। দেখবেন যাদের বিয়ে হচ্ছে না, তারা বলে আমার বিয়ে হচ্ছে না ঠিকই, কিন্তু জানিস তো আমি না বিয়ে হচ্ছে না কেন, এটা জিজ্ঞাসা করে দেখবেন, বলবে যে ঠিকঠাক মেয়ে পাচ্ছে। ঠিকঠাক মানে তার দেখবেন ঠিকঠাকটা যখন শুনবেন না, এত বড় লিস্ট, তার সব কিছু ঠিকঠাক চাই, হয় না। যাদের যেখানটা ডিস্টার্ব থাকে তাদের ব্যাপারটা অনেক বেড়ে থাকে ওখানে, ওই জন্য তো হতে চায়। এটা একটা ভালো জিনিস বললেন, এটা আপনি দেখবেন। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলুন, সেটা হচ্ছে বহু বন্ধুদের এটা কিন্তু হামেশাই আমাদের কমেন্ট সেকশনে তারা লিখে পাঠায় যে সত্যি কি এই যে অ্যাস্ট্রোলজিক্যাল স্টোন অনেকের পক্ষেই ধারণ করা সম্ভব হয় না, এবং আপনি নিজেও বললেন যে ভালো স্টোনের তো দাম আরো অনেক বেশি। তো এই কাজ কি সত্যি একটা 5 টাকার শেকড়ে সম্ভব? মানে তারা কি শেকড় দিয়েও কি সেম প্যারালাল ফল পেতে পারে? দেখুন, শুধু শেকড় বা তাবিজ কবজের কথা আমি বলবো না, স্টোন বাদ দিয়েও বহু রকমের আমাদের কিন্তু রেমেডি আছে। মানে 5 টাকার শেকড় কেন, শুনতে খুব অবাক লাগলে 5 পয়সাও খরচা নেই এমন রেমেডিও জ্যোতিষে আছে। 5 পয়সা খরচা নেই, হ্যাঁ সেটা আপনাকে করতে হবে, সেটা আপনাকে করতে হবে। সেটা কি কোনো রিচুয়াল? কোনো রিচুয়াল নয়, কিছু সিস্টেম, এই যে দেখবেন অনেকেই বলে যে অমুক মন্ত্র পাঠ করবেন রোজ সকালে উঠে। আমার এখানে একটা বক্তব্য আছে, আপনাকে আমি বললাম যে আপনি মন্ত্রটা পাঠ করবেন, বলে দিচ্ছি, ধরুন আপনি আমার ক্লায়েন্ট, আমি আপনাকে বলবোই না কথাটা, যতক্ষণ না আপনার দেখবো লগ্নের স্ট্রেংথ বেশি ততক্ষণ বলবোই না। সবাই মন্ত্র পাঠ করার জন্য জন্মায়নি,
আপনি যদি ভালো অ্যাস্ট্রোলজার হন তাহলে চার্ট দেখে বুঝে যাবেন যে কোন রেমেডিটা অ্যাফোর্ড করতে পারবে। কিন্তু আজকে তো ইউটিউবের জামানায় প্রত্যেকেই বজরংবলী পাঠ করছে, বজরং বান পাঠ করছে। করছেই না, কেউ পাঠই করছে না। মন্ত্র পাঠ করার অনেক নিয়ম আছে, মন্ত্র পাঠ করার অনেক, মন্ত্র ওরমভাবে পাঠ করা যায় না, মন্ত্র পাঠ শিখতে হয়। আমি বেলুড় মঠের স্টুডেন্ট, আমি বেলুড় মঠ থেকে পড়াশোনা করেছি, আমি জানি মন্ত্র পাঠ হয় না, ওটা ছেলে খেলা হচ্ছে। এবং এর কোনো কাজেও লাগে না। অনেকেরই তো লাগে, ম্যাক্সিমাম লোকেরই আছে, করে গেলে কি হবে? আচ্ছা, মন্ত্র শুনলেও কি মন্ত্র positive শুনলে effect হয়? পজিটিভ এফেক্ট হয় যদি সেই মন্ত্র প্রপার উচ্চারণ হয়। দেখুন মন্ত্রটা কি, মন্ত্রটা হচ্ছে হতে হবে প্রপার উচ্চারণ। মন্ত্রের 3টে বিষয় আছে আমি যতদূর জানি, আমি তো পুরোহিত বা তান্ত্রিক নই, কিন্তু আমি যতদূর জানি, আমার যে যতদূর জ্ঞান, মন্ত্র তখনই কাজ করবে, তখনই ঊর্জাকে একদম আমাদের Activate ইউনিভার্সের করবে। সাথে অ্যাক্টিভ করবে, অ্যালাইনমেন্ট করবে, তখনই যখন মন্ত্রটা খুব প্রপার হবে। প্রপার হওয়ার জন্য 3টে জিনিস দরকার। 1, শুদ্ধ উচ্চারণ, পরিষ্কার উচ্চারণ। 2, সঠিক নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবহার। এবং 3, তার লয়, তার স্পিচ, তার লয়, কোথায় কি লয় তুলবো, যেই কারণে বামদেব নাথ সিদ্ধ ছিলেন আমি যতদূর জানি। এইটা সবাই পারে না, তবে তো ইউনিভার্সের সাথে সে অ্যালাইনমেন্ট করবে, করতে কানেক্ট পারবে। হবে, না হলে কি করে করবে সে? ওই আমি হঠাৎ করে উঠে পড়লাম, হ্যাঁ, আমি যতদূর জানি চণ্ডীপাঠ করতে গেলে নয়ের খুব মধ্যাহ্ন আর দন্তের নয়ের উচ্চারণ খুব পরিষ্কার হওয়া উচিত, রয়ের উচ্চারণ খুব পরিষ্কার হওয়া উচিত, এবং শয়ের চণ্ডীপাঠ করতে গেলে লাগে। আজকের কজন করে? আমি বহু বহু মানুষকে দেখেছি চণ্ডীপাঠ লাল 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 করে ব্যাল 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 করে বকে দিয়ে চলে যায়। আমি এটাও শুনেছি যে চণ্ডীপাঠ নাকি তারা করতে পারে না যাদের নাকি দাঁত নেই, হাওয়া বেরিয়ে যাওয়ার কিছু ব্যাপার থেকে, এটা আর আমি সত্য। কিন্তু আমি চণ্ডীপাঠের যে মূলত, তো সেই চণ্ডীপাঠ যে বাড়িতে হচ্ছে বা যে মানুষটা ধরুন খুব ভক্তি ভরে শ্রদ্ধা করে চণ্ডীপাঠ করছে, তার কি ফল সত্যি হচ্ছে? আমার এগুলো জানতে খুব ইচ্ছা করে, আমারও জানতে ইচ্ছা করে, কিন্তু এরমভাবে হয় না। তাহলে তো সবাই মন্ত্রপাঠ করতো, সবাই ইউনিভার্সের সাথে কানেক্টেড হতো, সবাই তো হতে পারছে না। ঠিক কথা। আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। যাওয়ার আগে একদম আপনার কাছে জানতে চাইবো, সামনের 6 মাস বা 1 বছর অ্যাভারেজ একটা বলুন, কোন কোন রাশির জন্য ভালো আর কাদের জন্য একটু ভয়ের আছে? দেখুন, প্রথম কথা হচ্ছে বৃষ রাশি, সিংহ রাশি এবং আপনার ধনু রাশি। বৃষ, সিংহ, ধনু, এই 3টি রাশির মঙ্গলের একটা হবে, ট্রানজিট আছে। ট্রানজিটের পর যেটা বললেন জুন মাস থেকে? না না না, মঙ্গলের। আচ্ছা। যেটা মোটামুটি এপ্রিলের 6 বা 8 তারিখের পরে এদের কিন্তু কর্মজীবনে হঠাৎ পরিবর্তন আসবে। ওকে। এবং সেটাকে যদি কাজে লাগাতে পারে আগামী দিনে এরা কিন্তু ভীষণ সাকসেস হবে। প্রথম এই 3টে রাশি বলে দিলাম। এই বছরটা মকর রাশির জন্য ভালো। ভালো মানে কি, বহু মানুষ, একটা ব্যাপার আছে যে মকর রাশির অনেক ট্রাভেল চলে, এর পেছনে একটা কিন্তু সত্যি যুক্তি আছে, মানে জ্যোতিষের একটা কারণ আছে, এমনি এমনি তারা বলে না। তো মকর রাশির কিন্তু 2026 সাল থেকে তারা যদি ঠিকঠাক ওয়েতে চলতে পারে, মকর রাশির মানুষেরা 2028-এর মধ্যে তারা কিন্তু দারুণ প্রতিষ্ঠিত হবে। আচ্ছা। মকর রাশির এত বছরের যে বিভিন্ন পরিশ্রম। রকম পরিশ্রম, বিভিন্ন রকমের বেদনা, বা মানে তারা এমটাকে অন্তত এবারে অ্যাচিভ করতে পারবে। এবার হচ্ছে আপনার মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। এদের গোল সেট করার সময়, এরা কিন্তু এখনো গোল সেট করতে পারেনি, গোলটা সেট করতে হবে এই বছর। যদি গোল সেট করতে পারে তাহলে এই বছরের শেষের দিকে, নভেম্বরের 11-12 তারিখের পর থেকে ঠিকঠাক এরা একটা জায়গা পাবে। কিন্তু এরা গোলটাকে এরা সেট করতে পারছে না, এদের গোলটা সেট করতে হবে, সঠিকভাবে সেট করতে হবে। আর বাকি যে রাশিগুলো রয়ে গেল, মীন রাশি, তাদের তো ওপরে এখন শনির চলছে, চলছে, কন্যার চলছে, হ্যাঁ, যাই হোক, বৃষ আর ধনু তার মধ্যে থেকে বেরিয়ে যাবে, কন্যার চলছে, বৃশ্চিক আছে। আচ্ছা, বৃশ্চিকের কিন্তু এই বছরটা বৃশ্চিক রাশির জন্যে সম্পর্কের ক্ষেত্রে খুব একটা ভালো। আচ্ছা। যে কোনো দাম্পত্য সম্পর্ক হোক বা প্রেমের সম্পর্ক, এটা কিন্তু একদমই খুব একটা ভালো যাচ্ছে না। ফাইন, এটা ভালো, তোমার কাছ থেকে জিস্ট পেয়ে গেলাম ওভারঅল। একদম যাওয়ার সময় চলে এসেছি, বাট তোমাকে ছাড়তে তো একদমই ইচ্ছা করছে না। তো একদম যাওয়ার আগে একটা বিতর্কিত প্রশ্নই করব তোমাকে। এই যে সাবস্টিটিউট স্টোন, অর্থাৎ এখন আমরা দেখি মানি ম্যাগনেট ব্রেসলেট বা এই যে এত রকমের সাবস্টিটিউট স্টোনের ব্রেসলেট চলছে, এইগুলো কতটা কার্যকর? একদম এক কথায় বলি, আমি হ্যাঁ, আমার এটা নিয়ে কোনো পড়াশোনাই নেই, ব্রেসলেট নিয়ে। মতামত? আমার মনে দেখো মতামত, বহু জিনিস স্টোন তো না, বহু জিনিস আলটিমেট স্টোন নয়,
বহু জিনিস এসেছে গেছে, কিন্তু যদি তুমি খুব ভালো করে বিচক্ষণভাবে বিচার করো তাহলে দেখবে পূজা পাঠ আর স্টোন দীর্ঘ বছর ধরে রয়ে গেছে। যে জিনিসের স্টেবিলিটি বেশি তার মানে সেই জিনিস কাজ বেশি করে। এই যে ব্রেসলেট, এর আগে ব্রেসলেটের আগে একটা কি এসছিল না, সেই নজর লাগার কিছু লকেট পকেট, কোথায় আজকে সেগুলো আর নেই। বহু জিনিস আসে এরম চলে যায়, কিন্তু দেখতে হবে যে কোন জিনিস ভীষণভাবে স্টেবল করে গেছে যে কোনো বিষয়, সেটা ডেপথ আছে তার মানে তার ডেপথ আছে। আজকের দিনেও মেডিকেল সায়েন্সে কিন্তু টেট ব্যাকের একটা ডেপথ আছে, টেট ব্যাক আজও রয়ে গেছে। ঠিক, টেট ব্যাক তো আমাদেরও ছোটবেলায় ছিল। আর একদম সাবস্টিটিউট স্টোন যেগুলো, অর্থাৎ হীরের বদলে জারকান বা হ্যাঁ এমেথিস্ট, এগুলো কাজ করে, অবশ্যই কাজ করে। হ্যাঁ, একটু টাইম নিয়ে কাজ করে, উপরত্ন কাজ করে অবশ্যই। অ্যাকচুয়ালি এটা একটা কালার থেরাপি, তো সূর্যের রেকে ঠিকঠাক মতো শরীরে পাঠানো, এটা আবার একটা অন্য পার্ট, কালার থেরাপি একটা একদম। এটা নিয়ে আমরা ভবিষ্যতে আরো এপিসোড করব, আপনারা সাথে থাকুন। আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান আমাদের লিখে জানান কমেন্ট সেকশনে। ভালো থাকবেন। যাওয়ার আগে আমার দর্শকদের যদি কিছু বলতে চান। বিষয়টা হচ্ছে একটাই কথা বলবো, আমি প্রত্যেককে বলবো যে জ্যোতিষকে কুসংস্কার মুক্ত হয়ে ভাবতে শিখতে হবে। জ্যোতিষ কুসংস্কার নয়, এতে বিজ্ঞান, এতে দর্শন, এতে আধ্যাত্মিকতা, বাস্তবদ বা বাস্তব জীবন সবটা মিলেমিশে এই শাস্ত্রটা তৈরি হয়েছে। 100% সায়েন্স, 100% সায়েন্স নয়, সায়েন্স দর্শন সবটাই আছে। যদি পরে মানুষ ঠিকঠাক মতো হয় না, যে আমরা কাউকে মানে কোনো আইডিওলজি নিয়ে চলি, এক একটা মানুষ হয় না যে খুব আইডিওলজি নিয়ে চলে, এই ধরনের মানুষ দেখবেন তারা কিন্তু জ্যোতিষশাস্ত্রকে অবজ্ঞা করে না। আর যারা একটা সময় জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করতো, আস্থা ভরসা হারিয়ে তো ফেলেছে বিভিন্ন কারণবশত, তাদের মধ্যে মূল বিষয় আমি দেখেছি তারা জীবনের সব ইভেন্টকেই এটা দিয়ে কমপ্লিট করতে চায়, যেটা হওয়া সম্ভব একেবারেই নয়। এই সমস্তকে বাইরে রেখে মনে জোর রেখে যান, জীবন চ্যানেলাইজড হবেই হবে। আর সৎ কর্ম করে যান। সৎ কর্ম তো করতেই হবে। ভালো লাগলো ভীষণ আপনার সঙ্গে আজকে পডকাস্ট করে। আশা রাখবো ভবিষ্যতে আপনি টাইম দেবেন। ভালো থাকবেন। নমস্কার।